আজকের ঘটনা আপনাদের সবাইকে অবাক করে দেবে। বিশেষ করে ভিডিওর শেষ মুহূর্তটি একদম মিস করবেন না, কারণ বনলতার মা বাবার ওই একটি অভিশাপ বদলে দিতে পারে অনুভবের পুরো ভবিষ্যৎ। পরের দিন সকালে লাজু যখন কলেজের জন্য তৈরি হচ্ছিল, তখন তার মনের ভেতর এক অজানা আশঙ্কার মেঘ বারবার উঁকি দিচ্ছিল। অনুভব তাকে অভয় দিয়ে গেট পর্যন্ত এগিয়ে দিয়ে এলো এবং পকেটে হাত রেখে বলল, নিজের পড়াশোনায় মন দাও লাজু, বাইরের জগৎটা এখন আমাদের জন্য একটু কঠিন হতে পারে, কিন্তু আমি আছি, এটা ভুলে যেও না। লাজু মৃদু হেসে বাসে উঠে পড়ল, কিন্তু বাসের জানলা দিয়ে সে লক্ষ্য করল একটা কালো রঙের গাড়ি বেশ কিছুক্ষণ ধরে তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তার মনে খটকা লাগলো ঠিকই, কিন্তু সে সেটাকে পাত্তা না দিয়ে কলেজের দিকে রওনা দিল। কলেজে গিয়েও লাজু শান্তিতে থাকতে পারল না। বারবার তার মনে হচ্ছিল কেউ যেন তাকে অনুসরণ করছে। ক্লাসের ফাঁকে যখন সে লাইব্রেরিতে বসে নোট নিচ্ছিল, তখন হঠাৎ তার ফোনের স্ক্রিনে একটা অচেনা নাম্বার থেকে মেসেজ এলো। তাতে লেখা ছিল, সব সুখ কি এত সহজেই পেয়ে যাবে ভেবেছ? অতীতে যা করেছ তার মাসুল তো দিতেই হবে। লাজুর হাত কাঁপতে শুরু করল। সে বুঝতে পারল বনলতা এত সহজে হাল ছাড়ার পাত্রী নয়। সে তক্ষুনি অনুভবকে ফোন করতে চাইল, কিন্তু পরক্ষণেই ভাবল অনুভব এখন অফিসে খুব গুরুত্বপূর্ণ মিটিংয়ে আছে, তাকে বিরক্ত করা ঠিক হবে না। অন্যদিকে বনলতা তখন ময়ূকের আস্তানায় বসে এক ভয়ঙ্কর নীল নকশা তৈরি করছিল। ময়ূক গ্লাসে চুমুক দিয়ে বলল, তুমি কি নিশ্চিত বনলতা যে এই পথে এগোলে অনুভব তোমার কাছে ফিরে আসবে? বনলতা কুটিল হাসল এবং বলল, আমি তাকে ফিরে পেতে চাই না ময়ূক, আমি চাই তাকে তিলে তিলে ধ্বংস হতে দেখতে। যে লাজুকে সে আজ মাথায় তুলে নাচছে, সেই লাজুই হবে তার পতনের কারণ। আমি এমন এক চক্রান্ত জাল বুনছি যেখানে অনুভবের সম্মান ধুলোয় মিশে যাবে আর লাজু হবে সবার চোখে অপরাধী। বনলতার মা বাবা, যারা আগে অনুভবের বাড়িতে গিয়ে নাটক করে এসেছিলেন, তারা এখন গোপনে শহরের এক প্রভাবশালী নেতার সাথে যোগাযোগ শুরু করেছেন, যাতে অনুভবের ব্যবসার উপর আঘাত হানা যায়। দুপুরে লাজু যখন কলেজ থেকে ফিরছিল, তখন নির্জন রাস্তার মোড়ে সেই কালো গাড়িটা আবার তার সামনে এসে দাঁড়ালো। এবার গাড়ি থেকে নেমে এলো স্বয়ং বনলতা। তার চোখে মুখে এক পৈশাচিক আনন্দ। লাজুকে দেখে সে তাচ্ছিল্যের সুরে বলল, কিরে, খুব সুখে আছিস? অনুভবের সোহাগে ডগমগ করছিস, কিন্তু মনে রাখিস, এই সুখ তাসের ঘরের মতো ভেঙে পড়বে। লাজু এবার আর দমে গেল না। সে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, দিদি, আপনি যতই চেষ্টা করুন আমাদের আলাদা করতে পারবেন না, কারণ ভালোবাসা আর বিশ্বাসের জোর আপনার হিংসার চেয়ে অনেক বেশি। বনলতা অট্ট হাসি হেসে বলল, বিশ্বাস? ওটা তো একটা ঠুনকো শব্দ। কয়েক ঘন্টার মধ্যে তোর সেই বিশ্বাস চুরমার হয়ে যাবে। তুই কি জানিস তোর নামে কলেজের ফান্ড থেকে টাকা চুরির অপবাদ উঠেছে, আর কিছুক্ষণের মধ্যেই পুলিশ তোর কলেজে পৌঁছাবে? লাজু স্তব্ধ হয়ে গেল। সে বুঝতে পারল বনলতা কতটা নিচে নামতে পারে। বনলতা চলে যাবার পর লাজু দিশেহারা হয়ে অনুভবকে ফোন করল। অনুভব সব শুনে স্তম্ভিত হয়ে গেল এবং তক্ষুনি কলেজের দিকে রওনা দিল। কিন্তু সেখানে পৌঁছে সে দেখল পরিস্থিতি অন্যরকম। কলেজের প্রিন্সিপাল লাজুর ব্যাগে কিছু বেআইনি নথিপত্র এবং টাকা পাওয়ার দাবি করছেন, যা লাজু কল্পনাও করতে পারেনি। কলেজের বাকি ছাত্রছাত্রীরা লাজুকে নিয়ে কানাঘুষোও শুরু করেছে। অনুভবের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে চিৎকার করে বলল, আমার স্ত্রী এমন কাজ করতেই পারে না, আপনারা ভুল করছেন। কিন্তু প্রিন্সিপাল কড়া গলায় বললেন, আমাদের কাছে প্রমাণ আছে মিস্টার অনুভব। আপনার ব্যক্তিগত সম্পর্কের টানাপড়েন যেন কলেজের পরিবেশ নষ্ট না করে, সেটা দেখবেন। অনুভব লাজুকে জড়িয়ে ধরে বলল, চলো এখান থেকে, আমি সব দেখে নেব। বাড়ি ফেরার পথে লাজু শুধু ডুকরে কাঁদছিল। সে বলল, অনুভববাবু, আমি তো কিছু করিনি, কেন বারবার আমাকেই এসব সহ্য করতে হচ্ছে? অনুভব তাকে সান্ত্বনা দেবার চেষ্টা করছিল, কিন্তু সে জানত এটা বনলতা শুরু করা একটা বড় যুদ্ধের প্রথম ধাপ। বাড়িতে পৌঁছানোর পর জেঠিমা এবং পরিবারের বাকিরা যখন শুনলেন, তারা বিশ্বাস করতে পারলেন না। কিন্তু বনলতার মা বাবা সেই মুহূর্তেই একদল সাংবাদিক নিয়ে বাড়িতে হাজির হলেন। তারা দাবি করলেন লাজু এক মস্ত বড় প্রতারক এবং সে অনুভবের সম্পত্তি হাতানোর জন্যই এই বাড়িতে ঢুকেছে। এই বিশৃঙ্খল পরিস্থিতিতে অনুভবের বাবা অসুস্থ হয়ে পড়লেন এবং তাকে হাসপাতালে ভর্তি করতে হলো। অনুভব এক হাতে সবকিছু সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছিল, কিন্তু তার মনে এক অদম্য জেদ কাজ করছিল যে সে লাজুকে নির্দোষ প্রমাণ করেই ছাড়বে।
রাতে হাসপাতালে বসে লাজু যখন অনুভবের বাবার মাথার কাছে বসেছিল তখন সে মনে মনে প্রতিজ্ঞা করল যে আর চুপ করে বসে থাকা যাবে না। সে নিজে থেকেই বনলতার সাথে দেখা করার সিদ্ধান্ত নিল। পরের দিন লাজু কাউকে না জানিয়ে সেই জায়গায় গেল যেখানে বনলতা লুকিয়েছিল। সেখানে গিয়ে সে দেখল ময়ূক আর বনলতা মিলে অনুভবের অফিসের কিছু গোপন ফাইল চুরি করার পরিকল্পনা করছে। লাজু নিজের ফোনের ক্যামেরা অন করে সবটা রেকর্ড করতে শুরু করল, কিন্তু দুর্ভাগ্যবশত তার পায়ের আওয়াজে ময়ূক সতর্ক হয়ে গেল এবং লাজুকে ধরে ফেলল। ময়ূক লাজুকে মারতে উদ্যত হলে বনলতা তাকে থামিয়ে দিল এবং বলল, একে এক্ষুনি মারিস না, একে আমাদের হাতের পুতুল করে রাখব, যাতে অনুভব আমাদের সব শর্ত মেনে নেয়। কিন্তু লাজু তক্ষুনি তার বুদ্ধির পরিচয় দিল। সে কৌশলে তার ফোনের সেই লাইভ লোকেশন আর ভিডিও অনুভবের কাছে পাঠিয়ে দিয়েছিল। অনুভব আগে থেকেই পুলিশ নিয়ে সেই এলাকায় তল্লাশি চালাচ্ছিল। সে দ্রুত সেখানে পৌঁছে গেল এবং বনলতা ও ময়ূককে হাতে নাতে পাকড়াও করল। পুলিশ যখন তাদের নিয়ে যাচ্ছিল তখন বনলতা পাগলের মতো চিৎকার করে বলছিল, আমি তোকে ছাড়ব না লাজু, আমি আবার ফিরে আসব। অনুভব লাজুর সামনে গিয়ে দাঁড়ালো এবং তার চোখের জল মুছিয়ে দিয়ে বলল, আর কেউ ফিরবে না লাজু, আজ থেকে তুমি সম্পূর্ণ মুক্ত। বনলতার মা বাবাও তাদের অপরাধের জন্য লজ্জিত হলেন এবং শহর ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। কয়েকদিন পর বাড়ি শান্ত হল। অনুভবের বাবা সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। বাড়ির সবাই লাজুকে নতুন করে সম্মান দিতে শুরু করল, কারণ তারা বুঝতে পারল লাজু শুধু ঘরের লক্ষ্মী নয়, সে বিপদের দিনে অদম্য এক যোদ্ধা। অনুভব লাজুর হাতে নতুন একটি কলেজের ভর্তির ফর্ম তুলে দিয়ে বলল, তোমার স্বপ্ন পূরণের পথে আর কোনো বাধা নেই, এবার মন দিয়ে পড়াশোনা করো। লাজু অনুভবের দিকে তাকিয়ে এক চিলটে হাসি হাসল এবং মনে মনে বলল, আমাদের এই ভালোবাসা যেন সারা জীবন অটুট থাকে। জীবনের ঝোড়ো হাওড়া কেটে গিয়ে এখন এক নতুন শান্ত সকালের শুরু হয়েছে, যেখানে শুধু আছে বিশ্বাস আর সুন্দর আগামীর হাতছানি। লাজু জানত সামনে হয়তো আরও কঠিন পথ আসবে, কিন্তু অনুভবের হাতটা যখন তার হাতের ওপর শক্ত করে ধরা আছে তখন সে পৃথিবীর যে কোনো ঝড়ও মোকাবিলা করতে পারবে। বাড়ির ছাদ থেকে যখন তারা দুজনে অস্তগামী সূর্যের দিকে তাকিয়েছিল তখন অনুভব ফিসফিস করে বলল, আমরা জিতে গেছি লাজু। লাজু শুধু মাথা রাখল অনুভবের কাঁধে আর এক দীর্ঘ প্রশান্তির নিঃশ্বাস ফেলল, যে নিঃশ্বাসে আর কোনো ভয় নেই, শুধু আছে একরাশ বুক ভরা স্বপ্ন যা তারা দুজনে মিলে পূরণ করবে আগামী দিনগুলোতে। এভাবেই তাদের জীবনের নতুন এক অধ্যায় শুরু হলো, যেখানে বনলতার ছায়া আর কোনো দিন স্পর্শ করতে পারবে না তাদের পবিত্র ভালোবাসাকে। বনলতার পরাজয় আর পুলিশের হাতে ধরা পড়ার পর বাড়ির আবহাওয়াটা অদ্ভুতভাবে বদলে গেল। আগের সেই থমথমে ভাবটা আর নেই, তবে লাজুর মনের এক কোণে এখনও কেমন যেন একটা অস্বস্তি দানা বেঁধে আছে। অনুভব সেটা বুঝতে পারে, তাই সে ঠিক করল লাজুকে নিয়ে কয়েকদিনের জন্য শহরের বাইরে কোথাও ঘুরে আসবে, যেখানে কোনো অতীত থাকবে না, কোনো ষড়যন্ত্রের গন্ধ থাকবে না, শুধু থাকবে তারা দুজন আর একরাশ খোলা আকাশ। কিন্তু ভাগ্য যেন তাদের সাথে অন্য কোনো খেলা খেলতে চাইছিল। যেদিন তারা বেরোনোর প্রস্তুতি নিচ্ছিল ঠিক সেই দিনই বাড়িতে এক অপরিচিত বৃদ্ধের আগমন ঘটল। তার পরনে ধবধবে সাদা ধুতি আর পাঞ্জাবি, চোখে মোটা কাঁচের চশমা। তিনি এসে সোজা অনুভবের বাবার সামনে দাঁড়িয়ে এক পকেট থেকে একটা পুরনো হলদে হয়ে যাওয়া চিঠি বের করে দিলেন। অনুভবের বাবা চিঠিটা পড়া মাত্রই তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তিনি কাঁপতে কাঁপতে সোফায় বসে পড়লেন। লাজুর আর অনুভব দ্রুত তার কাছে এগিয়ে গেল এবং জানতে চাইল, কি হয়েছে জেঠুমণি? তিনি শুধু ইশারায় চিঠিটা অনুভবের দিকে বাড়িয়ে দিলেন। অনুভব পড়তে শুরু করল এবং পড়ার সাথে সাথে তার ভ্রু কুঁচকে এলো। চিঠিতে লেখা ছিল যে অনুভবের ঠাকুরদা মারা যাওয়ার আগে তাদের এই পৈতৃক বাড়ির একটা বড় অংশ গ্রামের এক অনাথ আশ্রমের নামে লিখে দিয়ে গিয়েছিলেন, কিন্তু সেই দলিলটা কোনো এক কারণে এতদিন সামনে আসেনি। এখন সেই আশ্রমের বর্তমান ট্রাস্টি দাবি করছেন যে তারা এই বাড়ির দখল নিতে চান, যদি না অনুভবরা বিশাল অঙ্কের টাকা ক্ষতিপূরণ দিতে পারে। এই খবরটা শোনা মাত্র বাড়ির সবার মাথায় আকাশ ভেঙে পড়ল, কারণ বনলতার মা বাবা এবং ময়ূকের সাথে লড়তে গিয়ে অনুভবের ব্যবসা এমনিতেই অনেকটা মন্দা চলছিল। এত বড় অঙ্কের টাকা হুট করে জোগাড় করা অসম্ভব ছিল। লাজু এই কঠিন পরিস্থিতিতে নিজেকে শক্ত রাখল। সে বুঝতে পারল এটা হয়তো বনলতার শেষ কোনো চাল হতে পারে, কারণ বনলতা জেলে যাওয়ার আগে কোনো এক প্রভাবশালী ব্যক্তির সাথে কথা বলছিল। লাজু গোপনে সেই বৃদ্ধের উপর নজর রাখতে শুরু করল। একদিন বিকেলে সে দেখল সেই বৃদ্ধ চুপি চুপি বাড়ির পেছনের বাগানে গিয়ে একজনের সাথে ফোনে কথা বলছেন। লাজু আড়ালে দাঁড়িয়ে শুনতে পেল বৃদ্ধ বলছেন, কাজটা ঠিকঠাক এগোচ্ছে,
অনুভবরা খুব চাপে আছে। এবার আসল দলিলটা প্রকাশ্যে আনলেই ওরা পথে বসবে। লাজু বুঝতে পারল এই দলিল জাল হতে পারে। সে তক্ষুনি অনুভবকে কিছু না জানিয়ে নিজের এক পুরনো বন্ধুর সাহায্য নিল, যে আইন নিয়ে পড়াশোনা করছে। লাজু জানত যদি সে এখনই অনুভবকে সব বলে তবে অনুভব আবেগের বশে ভুল কিছু করে বসবে। লাজু সেই বন্ধুর সাথে দেখা করে সমস্ত নথিপত্র জোগাড় করতে লাগল এবং এক রাতে সে বাড়ির লাইব্রেরিতে ঢুকে পুরনো সব ফাইল খুঁজতে শুরু করল। খুঁজতে খুঁজতে সে এক অদ্ভুত জিনিস আবিষ্কার করল। আলমারির এক গোপন কুঠুরিতে একটা ছোট ডায়েরি লুকানো ছিল, যেটা ছিল অনুভবের ঠাকুরদার ডায়েরি। সেখানে পরিষ্কার লেখা ছিল যে তিনি আশ্রমকে কিছু জমি দিয়েছিলেন ঠিকই, কিন্তু এই পৈতৃক বাড়িটা সব সময় তার নাতি অনুভবের জন্যই সংরক্ষিত থাকবে। লাজু বুঝল সেই বৃদ্ধ যে দলিল দেখাচ্ছেন তা সম্পূর্ণ জাল এবং তাতে সই জাল করা হয়েছে। এদিকে অনুভব